2026 বিশ্বকাপে আর্জেন্টিনার জন্য দুটা ট্রিকি এবং চ্যালেঞ্জিং অপোনেন্ট কিন্তু ওয়েট করতেছে। প্রথমটা কনফার্ম, সেকেন্ড এখনো কনফার্ম না। প্রথমটা হচ্ছে গ্রুপ রাউন্ডে অস্ট্রিয়ার সাথে এবং পরেরটা হচ্ছে রাউন্ড 32-তে উরুগুয়ের সাথে। এখানে অস্ট্রিয়া কিংবা উরুগুয়ের থেকেও মেইন ফ্যাক্টর হচ্ছে তাদের কোচ। অস্ট্রিয়ার কোচ হচ্ছে রালফ রাগনিক এবং উরুগুয়ের কোচ হচ্ছে আর্জেন্টাইন মার্সেলো বিয়েলসা। এই দুজন কিন্তু অনেক সাকসেসফুল কোচ না, তাদের নামের পাশে কিন্তু অনেক অ্যাচিভমেন্ট কিন্তু নাই, বাট তারপরে এই দুজন স্পেশাল, কারণ এই দুজন কিন্তু মডার্ন ফুটবলের অনেক ইনফ্লুয়েন্সিয়াল দুজন কোচ, যাদের নামের পাশে খুব বেশি অ্যাচিভমেন্ট না থাকলেও তাদের স্টুডেন্ট যারা ছিল তারা কিন্তু অনেক বেশি সাকসেসফুল। এই রালফ রাগনিক এবং মার্সেলো বিয়েলসার টিমের কোচিং ফিলোসফির মধ্যে একটা কমন প্যাটার্ন হচ্ছে দুজনের টিমই কিন্তু হার্ড প্রেসিং ফুটবল খেলে। এখন এই হার্ড প্রেসিং ফুটবল কেন আর্জেন্টিনার জন্য ট্রিকি এবং চ্যালেঞ্জিং হইতে পারে, এটার জন্য একটু আর্জেন্টিনার স্ট্রেংথ এবং উইকনেসগুলো দেখতে হবে। আর্জেন্টিনার স্ট্রেংথ হচ্ছে তাদের মিডফিল্ড, কারণ হচ্ছে তাদের মিডফিল্ডে যারা খেলে তারা সবাই স্কিলফুল এবং বল পায়ে ভালো, এবং তাদের স্ট্রেংথ হচ্ছে গিয়ে পাসিং, যেই কারণে আর্জেন্টিনা নর্মালি বিল্ড আপ ফ্রম ব্যাক সিস্টেমে খেলতে পছন্দ করে, যেখানে গোলকিপার কিংবা ডিফেন্ডার সিবিদের মাধ্যমে খেলাটা শুরু হবে এবং মিডফিল্ডাররা সেখান থেকে তাদের মধ্যকার শর্ট পাসিং কম্বিনেশন প্লেয়ের মাধ্যমে কিন্তু তারা প্লে মেকিং করবে। এখন অপোনেন্ট টিম যদি হাইলাইন ডিফেন্সের সাথে হার্ড প্রেসিং ফুটবল খেলে তখন কিন্তু এই মিডফিল্ডার উপর একটা প্রেশার চলে আসে, তারা কিন্তু কমফোর্টেবলি তারা যেভাবে পাসিং করতো বিল্ড আপ করতো এই বিল্ড আপটা করতে পারে না, যে কারণে দেখা যায় যে মিডফিল্ডারদের খেলা নষ্ট হয়েছে এবং আর্জেন্টিনার খেলা নষ্ট হয়েছে। আর্জেন্টিনার খেলার রিদমটা ঠিক নাই এবং আর্জেন্টিনা সেভাবে ভালো খেলতে পারতেছে না, এবং দেখা যাচ্ছে যে এই মিডফিল্ডারদের ভুল পাসিং এর কারণে আর্জেন্টিনা হাফেই বলটা লুজ করা হয়েছে এবং সেখান থেকে কিন্তু আর্জেন্টিনা একটা ভালো কাউন্টার অ্যাটাক ফেস করছে। এরকম এক্সাম্পল যদি দেই, 2024 কোপা আমেরিকায় কানাডার সাথে দুইটা ম্যাচ, আর্জেন্টিনা হয়তো দুইটা ম্যাচেই কানাডাকে হারাইছে, বাট দুইটা ম্যাচে কিন্তু আর্জেন্টিনা স্ট্রাগল করছে। এছাড়া 2024 কোপা আমেরিকা ফাইনালে যে কলম্বিয়ার সাথে ম্যাচটা, যে কলম্বিয়ার সাথে লাস্ট কোপা আমেরিকা ফাইনাল আর্জেন্টিনা জিতছে ঠিক আছে, বাট লাস্ট যে তিনটা ম্যাচ খেলছে এর মধ্যে একটা হারছে একটা ড্র হয়েছে, তিন ম্যাচের কোনোটাতে কিন্তু আর্জেন্টিনা 90 মিনিটের মধ্যে কলম্বিয়াকে হারাইতে পারেনি। এই কলম্বিয়া কিন্তু শুরু থেকে আর্জেন্টিনাকে হার্ড প্রেসিং ফুটবলের মাধ্যমে প্রেশার রাখছিল। তারপরে বলতে হয় এই মার্সেলো বিয়েলসার উরুগুয়েকে 2023 সালে কনমেবল কোয়ালিফায়ারে আর্জেন্টিনার হোম গ্রাউন্ডে কিন্তু এই বিয়েলসার উরুগুয়ে এসে আর্জেন্টিনাকে 2-0 গোলে হারায় গেছিল। সেই দিনে বিয়েলসার ট্যাকটিক্স ছিল হার্ড প্রেসিং ফুটবল, যে হার্ড প্রেসিং ফুটবলের মাধ্যমে আর্জেন্টিনার নর্মাল যে বিল্ড আপ ফুটবল সেই বিল্ড আপ ফুটবলটা নষ্ট হয়েছিল। আর্জেন্টিনা তাদের ন্যাচারাল খেলাটা খেলতে পারে নাই এবং ডেঞ্জার জোনে বল লুজ করে কাউন্টার অ্যাটাক কনসিড করে সেখান থেকে তারা গোল হজম করে এবং তারা ম্যাচে ব্যাক করতে পারে নাই। এখন কথা হচ্ছে বিশ্বকাপে যদি অস্ট্রিয়া এবং সেকেন্ড রাউন্ডে গিয়ে যদি উরুগুয়ে যদি এবং প্রেসিং ফুটবলটা খেলে এবং আর্জেন্টিনা যদি সামনে প্রোগ্রেস করতে পারে, তাদের সামনে যদি ডেলা ফ্লোরেন্স স্পেন আসে, তখনও কিন্তু এই হার্ড প্রেসিং করার টিমকে তাদের ফেস করতে হবে। হার্ড প্রেসিং করার টিমকে ফেস করলে অস্ট্রিয়া উরুগুয়ে, ইন দ্যাট কেস আর্জেন্টিনার জন্য সলিউশনটা আসলে কী হইতে পারে? অনেকেই অনেক স্পেশালি এখন অনেক এরকম কথা হইতেছে যে অস্ট্রিয়া কিন্তু চমক দেখাতে পারে, অস্ট্রিয়ার সামনে কিন্তু আর্জেন্টিনা হোঁচট খাবে এবং হারাও যেতে পারে, এবং অস্ট্রিয়া ইউরোতে এবং কোয়ালিফায়ারে যে খেলা দেখাইছে, যে প্রেসিং ফুটবল দেখাইছে, এটাতে কিন্তু অবাক হওয়ার মতো হবে না ব্যাপারটা যে অস্ট্রেলিয়া যদি চমক দেখায় আর্জেন্টিনাকে আসলেই অঘটনে হারায় অথবা ড্র করে অঘটনের শিকার দেয়। তো এখানে আর্জেন্টিনার জন্য সলিউশনটা কী হবে, আর্জেন্টিনার রিপ্লাইটা কী হবে? আমি ফার্স্টে কিন্তু বলছি যে হার্ড প্রেসিং করার টিম আর্জেন্টিনার জন্য চ্যালেঞ্জিং হবে, বাট একই সাথে এটা ট্রিকি। কেন ট্রিকি? কারণ কিছু ট্রিক্স ইউজ করলে এই প্রেসিং ফুটবলের যেই চ্যালেঞ্জটা সেটা কিন্তু ওভারকাম করা যাবে। এখন আর্জেন্টিনার স্ট্রেংথ হচ্ছে তাদের মিডফিল্ড, তাদের পাসিং, আবার উইকনেস হচ্ছে তাদের কিন্তু দলে স্পিড স্টার কম, ফ্রান্স ব্রাজিলের মতো স্পিড স্টার কম, যারা কিন্তু বিহাইন্ড দ্য ডিফেন্স রান মেক করতে অভ্যস্ত ভালো, এক্সপার্ট ভালো, যেটা নর্মালি হাইলাইন ডিফেন্সের এগেনস্টে ভালো কাজে দেয়। তো আর্জেন্টিনার এখানে স্ট্রেংথটা কি? তাদের মিডফিল্ড, তাদের যেই পাসাররা যে আছে, এখানে সবার আগে নাম আসবে লিওনেল মেসি, যে কিনা এই টিমের সবচেয়ে এলিট পাসার। এরপরে এনজো ফার্নান্দেস, লিয়ান্দ্রো পারেদেস, রদ্রিগো ডি পল, কিংবা এই প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে যাওয়া নিকো পাস কিংবা ভ্যালেন্টিন বার্কো, এরা সবাই কিন্তু ভালো লং পাস কিংবা থ্রু পাস দিতে পারে। যেই লং পাস কিংবা থ্রু পাসে হার্ড প্রেসিং করার টিমের হাইল্যান্ড ডিফেন্স কিন্তু ব্রেক হতে পারে। এখন হাইল্যান্ড ডিফেন্স ব্রেক করতে হলে কী করতে হয়? যে হাইল্যান্ড ডিফেন্সের পিছনে টাইমলি ভালো রান মেক করতে পারে এরকম প্লেয়ার থাকতে হয়। আর্জেন্টিনা হয়তো এরকম খুব বেশি প্লেয়ার নাই, বাট
দুইটা প্লেয়ারের নাম স্পেশালি নিতে হয় এবং এই দুইটা প্লেয়ারকে পারফেক্ট হাইলাইন ডিফেন্সের এগেনস্টে পারফেক্টলি ইউজ করছে কিন্তু অ্যাথলেটিকো মাদ্রিদের ডিয়েগো সিমিওনে। হ্যাঁ, এবং আমি অবশ্যই অ্যাথলেটিকো মাদ্রিদের দুই অ্যাটাকার হুলিয়ান আলভারেজ এবং গিলিয়ানো সিমিওনের কথা বলতেছি, যারা কিন্তু বিহাইন্ড দ্য ডিফেন্স রান মেক করতে এক্সপার্ট। এবং এই বিহাইন্ড দ্য ডিফেন্স রান মেক ট্যাকটিক্স ইউজ করে কিন্তু সিমিওনে কোপা দেল রে এবং ইউসিএল এ বার্সেলোনাকে নক আউট করতে পারছে, যেই বার্সেলোনা হাইলাইন ডিফেন্সে খেলতো। এবং স্পেশালি ইউসিএল এর কথা যদি বলি, হুলিয়ান আলভারেজের একটা থ্রু বল এবং গিলিয়ানো সিমিওনের বিহাইন্ড দ্য ডিফেন্স রান মেক থেকে কিন্তু ইউসিএল কোয়ার্টার ফাইনাল ফার্স্ট লেগে বার্সেলোনা একটা পেনাল্টি, একটা ফ্রি কিক কনসিড করে সেখান থেকে কিন্তু অ্যাটলেটিকো মাদ্রিদ লিড নেয়। সো এখানে হুলিয়ান আলভারেজ এবং গিলিয়ানো সিমিওনে এই দুজনের হাইলাইন ডিফেন্সের পিছনে যে রানমেক তারা করে সেই রানমেকটা কিন্তু অনেক ক্রুশাল, এবং এই দুজনকে টার্গেট করে লং পাস দেওয়াটা, থ্রু পাস দেওয়াটা হবে আজকালের জন্য বেস্ট ট্যাকটিক্স। এবং এই ট্যাকটিক্সটা করতে হলে অপোনেন্ট মানে অস্ট্রিয়া হোক কিংবা সেকেন্ড রাউন্ডে উরুগুয়ে হোক, তাদেরকে ইনভাইট করতে হবে তোমরা প্রেস করো। বাট আর্জেন্টিনা তাদের ন্যাচারাল স্লো কিংবা শর্ট পাসিং যে বিল্ড আপ করে সেই বিল্ডিংয়ে তারা ফোকাস না করে তারা জাস্ট ইনভাইট করবে প্রেসিংটা, এবং ডিপেন্ড করবে যে মেসি, পারেদেস, এনজো কিংবা ডিপলের একটা লাইন ব্রেকিং নিখুঁত পাসের, যেই পাসটা কিন্তু অপোনেন্টের হাইলাইনের পিছনে গিলিয়ানো সিমিওনে কিংবা আলভারেজকে পিক করবে। এই ট্যাকটিক্সে যদি খেলে, ইন দ্যাট কেস আর্জেন্টিনা হার্ড প্রেসিং ফুটবলের এই চ্যালেঞ্জটা কিন্তু ওভারকাম করতে পারবে। এবং গিলিয়ানো সিমিওনেও সে একই সাথে ফাস্ট এবং এনার্জেটিক। এই প্লেয়ারটাকে আমি প্রত্যেকটা ম্যাচের স্টার্টিংয়ে আমি সাজেস্ট করি না, কারণ তার স্কিল সেট আর্জেন্টিনার যে ন্যাচারাল ফুটবলটা খেলে বিল্ড আপ ফুটবল, ওইটার সাথে কিন্তু ম্যাচ করে না। তার স্টাইলটা তখনই ম্যাচ করে যখন আর্জেন্টিনা কাউন্টার অ্যাটাক ফুটবল খেলবে। এখন আর্জেন্টিনা যখন এই হার্ড প্রেসিং ফুটবলের এগেনস্টে খেলবে, সেটা অস্ট্রিয়া হোক কিংবা উরুগুয়ে হোক, স্পেনও হতে পারে, তখন এই গিলিয়ানো সিমিওনে কিন্তু স্টার্টিংয়ে রাখাটাই বেটার ডিসিশন। তাহলে জিনিসটা যেটা হবে, অপোনেন্টের যে এই হাইলাইন ডিফেন্সের সাথে যে হার্ড প্রেসিং ট্যাকটিক্স, সেটাকেই কিন্তু এই গিলিয়ানো সিমিওনেকে দিয়ে আর্জেন্টিনা বিট করতে পারবে। যার পিছন থেকে বলটা সাপ্লাই দেবে হয় মেসি, পারেজ, ডিপল কিংবা এনজো ফার্নান্দেস। এরকম টেকনিক্যাল অ্যানালাইসিস দেখতে হলে আমার সাথে থাকুন। ইনশাল্লাহ বিশ্বকাপ আসতেছে, আরও অনেক বেশি টং অ্যানালাইসিস নিয়ে আপনাদের সামনে আমি হাজির হব। ধন্যবাদ সবাইকে।